ছাড়ে, মাকে ছাড়তে হবে, আমি এইটাই নিতে পারছি না। আমি তাও বলেছি, তুই আমাকে যদি ছেড়ে যদি ভালো থাকিস, ওরা তোকে ভালো রাখে, ঠিক আছে তাই থাক। তাও পারে নাকি ও ছাড়তে? ও তো আমার মেয়ে না, আমার ছেলে, সব দিক সামলাতে চেয়েছিল, ফ্যামিলি ভালোবাসে সবাইকে নিয়ে। ওর দেওরকে তো দেওর মনে করতো না, ভাই মনে করতো। ওর দেওর আর আমার ছেলে সমবয়সী, দুজনকেই ভাই। তুমি চাইলে তোমার মেয়ে আর থাকবে না, ঠিক ও যা বলে বলুক, তুমি শক্ত থেকো, তোমরা শক্ত থেকো। আজকে যদি কিছু হয়ে যেত কোথায় পেতাম? সেটাই চলে গেছে, সত্যি কথা বলছি। আমি কালকে এখানে আসার পর থেকে 3বার ট্রাই করেছে, আমি ছিলাম ওখানে। আবার এগুলো বললে না লোকে ভাববে। বাথরুমে সোয়েটার দিয়ে একটা শুনলাম খারাপ। ও মানে কালকে যে হবে, মানে আমি কালকে সারা রাত জেগেছিলাম, ঘুমোতে পারিনি, কখন উঠবে, যদি উঠে বাথরুমে আবার একা যায়। আয়া তো রয়েছে, তারপরেও আমি বসে রয়েছি। বলে এতক্ষণে তো মানে দেয়ালে ছবি টাঙানোর কথা আমার। আমি বেঁচে আছি, কেন বেঁচে গেলাম? তারপরে কি লোকে বলছে পাবলিসিটি স্টান্ট করতে সুইসাইডের মানে নাটক করেছে। যারা সুইসাইড নাটক করে তারা 4টে 5টা 10টা পিল খাবে। আমার বোন 78খানা পিল খেয়েছে, আমার কাছে প্রেসক্রিপশন রয়েছে। নিজেকে বিশাল কিছু মনে করে, ও পাইলট তো, খুব শিক্ষিত মানুষ, ওরা খুব শিক্ষিত ফ্যামিলি। তো ওরা আমাকে বা মা, আমার সাথে তো বসার কোনো প্রশ্নই ওঠে না, আমার সাথে কোনো যোগ সাজসই নেই, মাকেও মানুষ বলে মনে করে না। এবার বাবা বাজে, আমি এই কথা বলেছি, আমি দেখতে বাজে, মূর্খ, কলেজের গন্ডি পার হইনি। মানে এরকমও আছে, ওদের কিছু চেনা জানা মানুষ আছে, তাদেরকে দিয়ে মা যখন মানে বোনের সাথে থাকে ভিডিওতে, ওখানে কমেন্ট করায় তোমার মাকে কেন ভিডিওতে নাও। মা দেখতে ভালো না, ফোনটা আমি কোনো কারণে ধরতে পারিনি, ও হঠাৎ রেগে গেছে। যখন এই ফোনটা ধরলাম রেগে গেছে, আমি দেখ আমি হসপিটালে ছিলাম, আমি ফোন ধরতে পারিনি। তো আস্তে আস্তে প্রভাব পাশে ঘুমোচ্ছে, আস্তে আস্তে ফুসফুস করে কথা বলছিল। সেই কথাটাকে উদ্দেশ্য করেই ওদের মধ্যে একটা ঝামেলা হওয়ার পরে ওকে একটা ধাক্কা মেরেছিল। আমি না, সেটাও আমাকে মেয়ে বলেনি, মেয়ে কোনোদিন আমাকে বলতো না, হানিমুন আমাকে কোনোদিন বলেনি যে আমাকে সব কোনো কথাই বলতো না। তা বাড়িতে যখন ফিরে এসছে তখন আমি বললাম কি, তোর কপালে একটা দাগ কিসের, কত সুন্দর চকচক করে, আমি তোর কপালে আমার দাগ কেন? তখন বুঝে একটু ঝামেলা হচ্ছে, আমি পড়ে গেছি। একটু যদি বলো। না, প্রথমে আগে জিজ্ঞেস করবো যে এই মুহূর্তে দেবলীনা কেমন আছে? এই মুহূর্তেও অনেকটা বেটার, শারীরিকভাবে রিকভারি করছে, মানসিকভাবে রিকভারি হতে তো একটু সময় লাগবে ডেফিনেটলি এটা, আর আগের থেকে অনেকটা ভালো আছে। কাকিমা, তোমার মানসিক অবস্থাটা কি? মানে তুমি যখন ঘটনাটা শুনলে, এবং তুমি নিশ্চয়ই তার অনেক আগে থেকেই জানতে যে ওর ওপর কী কী হচ্ছে। জানতাম, অনেক কিছুই জানতাম। আমি তাও চেয়েছিলাম, নীরবে সহ্য করেছি যাতে ও সংসারটা করতে পারে, ও সংসার ভীষণ ভালোবাসে। আমরা মেয়েরা সকলেই সংসার করতে ভালোবাসি, আর মেয়েরা ভালো থাকুক, সুখে থাকুক, এটা সবাই চায়। আমি এটাই চেয়েছিলাম। বাকিটা না তো ওর কাছ থেকে সুস্থ হচ্ছে, ওর কাছ থেকে শুনে নিয়ে আমি বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি বলতে চাইছিলাম এত বড় একটা যখন সিদ্ধান্ত নিল, মানে কিছু তো মানে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? মানে সকাল থেকেই তো প্রভাবের সঙ্গে হচ্ছিল ঝামেলা, আমাকে নিয়েই ঝামেলা, বেশি আমাকে নিয়েই ঝামেলাটা হয়। প্রভাবের সঙ্গে হচ্ছিল। এর আগেও কিছু বলেছিল তোমাকে নিয়ে বা কিছু? বিয়ের আগে তো এত সমস্যা ছিল না, সমস্ত কথাবার্তা হয়েছিল যে সব জায়গায় মা যাবে, মা ব্যাপারটা বোঝে, মাই থাকবে। তারপরে আমরা একসঙ্গে যেতাম, দুটো ফ্যামিলি যেতাম, বন্ধুর মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল আমাদের। ওর মা যেত আমাদের সাথে, এমন এমন জায়গা আছে, ভুল ফ্যামিলি আমরা গেছি, ভালো, আমার তো ভালো লাগতো, কারণ আমরা সারা জীবন তো এইভাবে দৌড়েছি, ফ্যামিলির সঙ্গে ঠিক অ্যাটাচ হতাম না, কিন্তু ওরা যখন আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে এসছে খুব ভালো লাগতো। আমি ওকে বলেছিলাম, তুমি আমার জামাই হয়ে আসবে না, আমার বড় ছেলে হয়ে আসবে, আজকে থেকে জানবো তোমরা আমাদের ছেলে মেয়ে, একই ফ্যামিলির পরিবারের। কিন্তু ভালোই চলছিল, যে মাঝে মধ্যে হতো অশান্তি, কিন্তু অশান্তিটা এত চরম পর্যায়ে পৌঁছাবে, আর আমাকে নিয়ে মা কোনো জায়গায় যেতে পারবে না, মা কোনো জায়গায় যেতে। আমি বলেছিলাম যে আমার কি ফল্ট, কি আমি কি করি সেটা তোমরা বলো আমাকে। দোষ সবাই করে, ছোট বড়, যে ছোটরা বড়রা করে না দোষ, সেটা তো আমি মানছি না, আমি করতে পারি, কিন্তু সেটা তোমরা দেখিয়ে দাও আমি কী দোষ করেছি। যখন ওরা ঘুরতে যায়, মেয়ে জামাই ঘুরতে গেলে, সেখানে তো আমার যাওয়ার কোনো রাইট নেই, আমি শুধু কাজের জায়গায় যাই। আর আমরা সকলেই জানি আমাদের যে জায়গাতেও মা মানে প্রবাহ যদি বলে যে আমি যাব এই কাজে, সেখানে মা যায় না, মা কখনো বলে না যে আমি যাব, সেখানে প্রবাহই যায়। তারপরেও যে কেন ওদের এত সমস্যা, মানে ইভেন সেদিনকেও যখন প্রবলেম হয়েছে তখনও প্রবাহ বলেছে তোমার মা তোমার পেছন ছাড়বে না। তাহলে তুমি কেন সময়, প্রথম কথা মা তো বয়ফ্রেন্ড নয় যে পেছন করছে, মা তো তারা মানে ম্যানেজার কাম গাইড সব কিছু।
ছোটোর থেকে দেখছে মা সব করছে, তো সেখানে কি করে তোমরা এই ধরনের কথা বলো? এবং ও যখন বলে যে তুমি এটা কি কথা বলছো, মা পেছন ছাড়বে না মানেটা কি? মা তো আমার সব কিছুতে থাকে। তো তারপরে বলছে ঠিক আছে, তুমি যদি আমার সব অনুষ্ঠানে আমার সাথে যাও, সব ইভেন্টগুলো মানে আমার যেখানে যেখানে যেতে হবে, আমার সব জায়গায় যদি যাও, আমি তাহলে মাকে আর কোথাও নিয়ে যাব না। তার কোনো উত্তর প্রবাহ দেয়নি, এবং তারপরের থেকে ও আর কোনো রিপ্লাইও করেনি। এই ঘটনা শোনার পরে মা যখন ফোন করেছে তখনও কোনো রিপ্লাই মানে তার কাছ থেকে স্টিল এখনও 3 দিন হয়ে গেছে, ওদের বাড়ি থেকে না কোনো ফোন এসেছে, না কোনো মেসেজ এসেছে, না প্রবাহ, না ওর বাবা মা, না ওর ভাই। মানে ওর মা বাবাও কি চাইছিল না যে তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে? আমি জানি না, প্রথম দিকে বললাম না ভালোই ছিল, খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। শেষের দিকে তো ওই তো পুজোর সময় 1-1.5 মাস ওকে আলাদা করে দিল, তোমরা আলাদা থাকো, তাই তো? পুজোর 2 মাস আগে, পুজোর 2 মাস আগে হঠাৎ করে একদিন মানে ও ইভেন্ট মানে সেদিনকে ওর প্রমোশন ছিল, আমিও ওর সাথে ছিলাম। আমরা কাঁচরাপাড়া গেছিলাম, শান্তিপুর গেছিলাম, তো ওখান থেকে ফিরতে ফিরতে প্রায় আমাদের তখন 9টা বাজে। মানে আমরা অন দ্য ওয়েতে যখন, তার আগের দিনকে দেবলীনা একটা লাইভ করেছিল। অ্যাকচুয়ালিতে তোমরা হয়তো মানে যারা ওকে ফলো করো জানো যে ওর রেজিস্ট্রি নিয়ে একটা ইস্যু আছে। ওর বিয়ের 6 মাস আগে যে রেজিস্ট্রি আশীর্বাদ অনুষ্ঠানটি হয়েছিল, সেই রেজিস্ট্রি অনুষ্ঠানটি পুরোপুরি ভুয়ো। হ্যাঁ, কারণ অনুষ্ঠানটি করা হয়েছিল, আশীর্বাদ করা হয়েছিল, রেজিস্ট্রিটি হয়নি। এবং স্টিল এখনো পর্যন্ত যে ওরা ম্যারেড, দে আর নট রেজিস্টার্ড দেয়ার তাহলে কি ম্যারেড। আগে থেকে মানে ওরা মানে কানুনি কিছু হ্যাঁ। কোনো রকম হয়তো পরিকল্পনা কিছু ছিল, আমরা জানি না। এবার রেজিস্ট্রিটা হয়নি, এবং সেদিনকে তা আগের দিন লাইভে এরকম যেরকম হয় লাইভ একটা এসছে, তো একজন জিজ্ঞাসা করছে দিদি কোথায় দেখা হয়েছে প্রবাহদার সাথে, কি তোমাদের প্রথম দেখা কোথায়, প্রথম কোথায়, এরকম বলেছে। তখন আমার বোন গল্প করতে করতে বলেছে যে আমাদের তো অমুক তারিখ রেজিস্ট্রি আমরা পালন করি, আশীর্বাদ হয়েছিল ওই তারিখটা আমাদের রেজিস্ট্রির ডেট, বাট আমাদের তো রেজিস্ট্রিটা এখনও হয়নি। প্রবাহর ফিঙ্গারপ্রিন্টের একটু প্রবলেম হচ্ছিল বলে আমরা 3 বার গেছিলাম কিন্তু হয়নি। তো দেখি ওটা কবে প্রবাহ সুযোগ সুবিধা পায় আমরা এর মধ্যে করে নেব। তোমাদের কারোর লাইফে কি এরকম হয়েছে যে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ। দিলে না, এটা দেখার পরেই ওরা ক্ষিপ্ত হয়ে যায়? এবার ওইটা যখন বলে দিয়েছে হ্যাঁ, সবাইকে। ওই লাইভটা দেখার পরেই প্রবাহ পরের দিন সকালবেলা যখন আমরা বেরিয়ে গেছি অন দ্য ওয়ে, ও গাড়ি চালাচ্ছে, প্রবাহর ফোন এবং ফোন করে প্রথম থ্রো, ওটা কি বলার কোনো প্রয়োজন ছিল? একটা মেয়ে হাইওয়েতে গাড়ি চালাচ্ছে, ও এমনিতে ও ভীষণ মানে টেনশন করে, তার মধ্যে ওরকম মানে মাথা গরম করার দরকার ছিল না। তা আমি ওকে বললাম ঠান্ডা ছেড়ে দে, মাথা ঠান্ডা কর। ও তখন বলছে বলার কি ছিল, মানে আমি তো কিছু বলিনি সেরকম। আমি খালি কথায় কথায় বলেছি যে রেজিস্ট্রিটা এরকম ফিঙ্গারপ্রিন্টের জন্য হয়নি, দেখি কবে প্রবাহ টাইম পায়, তোমাদের কি কারো এরকম হয়েছে রেজিস্ট্রিতে এরকম প্রবলেম, এই নিয়ে শুরু। এটা থেকে অশান্তি হতে চললো। তারপরে মানে আমরা যেখানে গেছি ওর প্রমোশনের জন্য, সেখানে ওর মা ফোন করে মাকে উত্তম মধ্যম চিৎকার চেঁচামেচি করছে, বলছে আজকে রাতেই তোমরা আসো, ছেলেকে নিয়ে আসবে। আমি রাজাকে ফোন করছি, মানে আমার ভাইয়ের কথা বললো, ছেলেকে নিয়ে আসো, তোমরা আসো, আমাদের কথা আছে। ভালো কথা, আমিও সাথে ছিলাম যেহেতু রাত্রিবেলা গেলাম। ওর শ্বশুরমশাই যেসব কথা সেদিনকে বলেছে, প্রবাহ চুপ করে বসে বসে সার্কাস্টিক একটা স্মাইল দিচ্ছিল। আমি বললাম এখানে কি কিছু জোক চলছে, তুমি সার্কাস্টিক স্মাইল দিচ্ছ কোথায়? মানে ওর অঙ্গভঙ্গি, মানে ওর বাবা মাকে অপমান করছে, বোনকে অপমান করছে, ও বসে বসে দেখছে। আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে কি করে কি করে। সবাই ছিল, এবং একটা সময় ওর বাবা বলে রাত্রে শোয়ার জন্য এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই। এটা ওর বিয়ের 4 মাস পরেকার গল্প। রাত্রে শোয়ার জন্য এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই, নিয়ে চলে যান। আমি বললাম আপনি এটা কি কথা বলছেন? আমি বললাম এটা আপনি কীরকম কথা বলছেন, ওদের নতুন বিয়ে হয়েছে, আপনিও তো মানে বাবা, আপনিও তো একজন জানেন সব কিছু, এটা কি? প্রবাহকে না চলে যাও, প্রবাহ বললো চলে যাও। আমি এরকম তাকালাম, প্রবাহকে বললাম তোমার কি মতামত? তখন প্রবাহ বললো আই ওয়ান্ট পিস, বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ওই রাত্রিবেলা আমি বোনকে নিয়ে ও বাড়িতে চলে গেল, আমি আমার বাড়িতে নেমে গেলাম। সেই থেকে 2 মাস প্রবাহ না ফোন করেছে না মেসেজ করেছে। আমার বোন পাগলের মতন মেসেজ করে গেছে ওকে। সংসার খেলার মতন ছিল মানে? আমার বোন একা বাঁচিয়ে রেখেছিল, এখনও বাঁচিয়ে রাখছে। ইভেন আমি এখনও বলছি, এখনও আজকে সকালেও বলেছে প্রবাহ যদি একবার আসে বলে ভালোবাসি চলে যাবে।
মানে এখনো এই মুহূর্তে এখনো দাঁড়িয়ে তাই বলছে এবং আমি তাই বলেছি, এবার তুই যদি যাস, এবার তুই না মরে ফিরবি না। আন্টির কি বক্তব্য যদি এরকম সিদ্ধান্ত মানে নেয়? কতদিন ধরে টর্চারটা করা হচ্ছিল? আচ্ছা, সেটা কি গেল শুধু মানসিক মানসিক, টর্চার, শারীরিক torture নাকি? শুধু কি মানসিক টর্চার? ওইটা ওর মুখ থেকেই শুনবে, শারীরিক কি টর্চার করেছে ওটা ওর মুখ থেকে শুনবে। কিন্তু এত কিছু আমাকে বলেছিল থাইল্যান্ডে ওরা হানিমুনে গেছিলো, ওখানে তর্ক বিতর্ক কী নিয়ে হয়েছে, আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমার একটা শ্বাসকষ্ট আছে, আমি পিয়ারলেসে 2 দিন ছিলাম, ও আমাকে ফোন করছিল, তা ফোনটা আমি কোনো কারণে ধরতে পারিনি, ও হঠাৎ রেগে গেছে, যখন আমি ফোনটা ধরলাম রেগে গেছে, আমি দেখ আমি হসপিটালে ছিলাম, আমি ফোন ধরতে পারিনি, তো আস্তে আস্তে প্রভাব পাশে ঘুমোচ্ছে, আস্তে আস্তে ফুসফুস করে কথা বলছিল, সেই কথাটাকে উদ্দেশ্য করেই ওদের মধ্যে একটা ঝামেলা হওয়ার পরে ওকে একটা ধাক্কা মেরেছিল। আমি না, সেটা আমাকে মেয়ে বলেনি, মেয়ে কোনোদিন আমাকে বলতো না, হানিমুন আমাকে কোনোদিন বলেনি যে আমাকে সব কোনো কথাই বলতো না। তা বাড়িতে যখন ফিরে এসছে তখন আমি বললাম কি তোর কপালে একটা দাগ কিসের, মুখটা তো সুন্দর চকচক করে, আমি তোর কপালে আমার দাগ কেন, তখন বলছে একটু ঝামেলা হচ্ছে, আমি পড়ে গেছি, ঝামেলা হয়েছে পড়ে গেছি মানে বল, আমার দিব্যিকে তখন বলেছি ঝামেলা হয়েছে, আমাকে ধাক্কা মেরেছে, আমি পড়ি দরজা বলেছে ইচ্ছে করে করেনি, ইচ্ছা করে করিনি, এই কথা বাঁচিয়ে জাস্ট আর কি। ও সব সময় সংসার করতে চেয়েছে এবং আমরাও কখনো ওকে বলি না যে সংসার ভেঙে দাও। অবশ্যই আমিও সবসময় ওকে প্রথম থেকেই, মানে যখন থেকে সমস্যা চলছে 1 বছর ধরে, তখন থেকেই ওকে আমি বলেছি যে তুই বসে আলোচনা কর ব্যাপারটা, যদি সলভ করা যায় বসে সলভ করার চেষ্টা করো, ওর বাড়ির লোককে ডাকো, তোমার বাড়ির লোককে ডাকো, সবাই মিলে বসে আমরা আলোচনা করি, বা যাই হোক কিছু হবে, বাবা মা আছে, ভাই আছে, এ আছে। ও বললো না গো, ওরা না শোনার জায়গায় থাকে না কখনো, মানে ওরা সবসময় নিজেদেরটাই চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তোর বিয়েটা কি একটু বুঝতে পারোনি? আমার বোন সব কিছু বুঝে শুনেই বিয়ে করেছেন। ভালোবাসা, লাভ ইজ ব্লাইন্ড, শি ইজ ব্লাইন্ড। তোমরা এরপরে যদি বোঝো যে মানে সুরাহা হলো না, তোমরা কি তাহলে কোনো লিগ্যাল পথে হাঁটবে? দেখো আমরা লিগ্যাল পথে হাঁটতেই পারি, হাঁটাটা ব্যাপার নয়, কিন্তু ওই যে আমার বোন তো এখনো বলছে আমি ওখানে চলে যাব, এখনো সে বলছে প্রবাহ একটা, মানে ওর এখনো পর্যন্ত একটাই বক্তব্য, যেই আসছে দেখতে, যেই ফোন করছে বা যারা খুব ক্লোজ ফ্রেন্ড তারা যখন আসছে, একটাই কথা, প্রবাহ একটা ফোন করেনি জানিস, একটা মেসেজ করেনি জানিস, মানে এটা হচ্ছে ওর একটাই কথা। ফ্ল্যাটটা সুন্দর কিছুই ছিল না, ফ্ল্যাটে কি এত সুন্দর গুছিয়েছে না, ওর সংসার চাই, বাচ্চা চাই, বাচ্চা, ওর বাচ্চা, বিশেষ করে বাচ্চা বেশি ভালোবাসে, আমার ওর বিয়ে করার কারণে আমি একটা বাচ্চা নেব, বাচ্চার জন্য সেটাও প্রভাব হচ্ছে না, সেটা ওরাই জানে, সেটা ওরা আচ্ছা বলবে। যখন লাইভে এসেছিল একটু, মানে লাইভ যেটা শেষ কত কিছু বলেছিল, সেই দিনটা তোমরা কিছু জানতে পেরেছিলে যখন এই মানে এটা তো মানে একটা বিরাট বড় সিদ্ধান্ত না, মানে সেদিন সকালে বা কিছু কিছুই বুঝিনি, ওর সাথে ঝামেলা হচ্ছিল তো, সমানে ওর সঙ্গে মেসেজে হচ্ছিল, আমি চন্দননগরে জানে তো সব চন্দননগরে ক্লাস করতে যাই শনিবার করে, এবার ঘরের ভেতরে ক্লাস করাটা সত্যি সমস্যা, আমি তো ওদেরও অসুবিধা হতো, আমার খুব খারাপ হতো, 40-45টা স্টুডেন্ট, তাদের গার্জিয়ান, খুব অসুবিধা হতো, তাই এবার তারপরে ওদের নিচেও ওদের রিলেটিভরা আছে, তা সবারই অসুবিধা, দোতলার উপরে থাকে সবারই অসুবিধা হয়, এতগুলি করে স্টুডেন্ট গার্জিয়ান, মানে সত্যি বাড়ির ভেতরে খুব অসুবিধা হয়, আলাদা যদি একটা ঘর থাকে অসুবিধা হয় না, তারপরে দেখছি নানান সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা, হওয়ার পরে আমরা সিদ্ধান্ত করলাম অন্য একটা জায়গায় ক্লাস করাবো, তো বিয়ের মুখে মুখে রংচং হলো, অন্য জায়গায় করাচ্ছিলাম, করাবার পরে দেখছি বাড়িটা ছোটো, চুচুড়া কোনো একটা জায়গায় আমরা ক্লাস শুরু করলাম, মা আর মেয়ে শুরু করার পরে স্টুডেন্টরা ওখানে খুব যাচ্ছে, কিন্তু অনেকে বলছে আমাদের অসুবিধা হচ্ছে, হ্যাঁ দূর হয়ে যাচ্ছে, তারপরে এরকম সব স্টুডেন্টরাই তো জানতো অসুবিধা হচ্ছে, তখন একজন ওনাদের বাড়িতে নাচের ক্লাস, গানের ক্লাস নাকি হতো, কোনো এক সময় স্কুলের পড়াশোনা কোচিং হতো, তাদের ঘর প্রচুর অ্যাভেলেবেল, তারা বলে তাহলে আমাদের বাড়িতে ক্লাসটা করাতে পারে, চন্দননগর এলাকায়, আমরা জানুয়ারি থেকে ওখানে শুরু করেছি, সেইটা নিয়ে সূত্র, তুমি বললে ওদের বাড়িতে কিছু লোকজন এসেছিলো সেদিন, ওদের কোনো একটা সমাজসেবার কাজে ওরা যুক্ত, এসেছিলো প্রচুর লোক এসে, হয়তো ওরা গিয়ে বলেছে দেবলীনা গাড়ি ওখানে দেখলাম, বলার পরে সবাই তো সব কিছু জানে না, বলার পরে সেইটা নিয়ে শুরু, আমার বক্তব্য হলো মানে এটা নিয়ে শুরু হওয়ার মতন কি আছে, শুরু হয়েছে, মানে তুমি চন্দননগরে এসেছো ক্লাস করতে, কিন্তু আমার বাড়িতে যাওনি। যাচ্ছ না কেন? এবার বোন যখন ফিরে গেছিল পুজোর সময়, তখন ওদের দুজনের মধ্যে একটি চুক্তি হয়েছিল, চুক্তি মানে অলিখিত চুক্তি, যে আমি তোমাকে জোর করব না কোথাও যেতে, আমার বাড়িতে তোমাকে যেতে হবে না, তোমার বাড়িতেও তুমি আমাকে জোর করবে না যেতে, আমি যাব না, কারণ মেনলি প্রবলেমটা তো ওখান থেকে ইস্যুটা হয়েছিল, এবং ওর বাবা যেভাবে অপমান করে বের করে দিয়েছিল বোনকে, স্বাভাবিক ব্যাপার আমার বোন ওদের বাড়িতে যাবে না, তো বোন বলেছিল আমি যাব না তোমাদের বাড়িতে,
তো ওই কারণে যেহেতু সেদিনকে চন্দননগর গেছে এবং কেন ওদের বাড়িতে যাচ্ছে না, ওদের প্রেস্টিজ ইস্যু হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় লোকে কি বলছে, শাশুড়িকে দেখতে পাচ্ছে না, শাশুড়ি তো খুব ভালো মানুষ, তো ওনাকে মিস করছে সবাই, এই সব কারণে ওনার সমস্যা হয়েছে। তারপরে আমি বলছি দেখ, প্রভা অষ্টমঙ্গলায় আমার বাড়িতে এসছে, তারপর থেকে আসে না। আমার রান্না খেতে খুব ভালোবাসতো। আমার ছেলে মটন খায় না, প্রভাও ভালোবাসে। আমার ফ্রিজে এখনও আছে, আমাকে বলছি তুমি আমার বাড়িতে এসো রান্না করতে। আমি রান্না করে দিলে প্রভাও খায় না, আমার মেয়ে ফ্রিজে। আমার মেয়ে আমাকে মিথ্যা কথা বলতো, মা হ্যাঁ প্রভাও খেয়েছে। আমার রান্না খুব ভালোবাসতো প্রভাব। তা সোশ্যাল মিডিয়ায় যদি এতটাই তোয়াক্কা করতো তাহলে কি এই অবস্থাটা দাঁড়াতো? মানে যদিও শাশুড়ির কথা সোশ্যাল মিডিয়া তোয়াক্কা করতে তুমি কি কোনোদিন, তোমরা মানে যারা সোশ্যাল মিডিয়ার আমার বোনকে ফলো করেছে, কেউ কোনোদিন নেগেটিভ কিছু দেখেছে ওর শ্বশুরবাড়ির লোকের সম্পর্কে বা মানে হাজবেন্ডের সম্পর্কে? কখনো না। কারণ আমার বোন ওই পোর্ট্রেটা তৈরি করে রেখেছে, এবং এইটা নিয়ে আমি ওকে 1 জানুয়ারিতেও বলেছি যে তুই একটা পোর্ট্রে তৈরি করে দিয়েছিস, ওদেরকে ভালো প্রমাণ করে দিয়েছিস, ওদের সত্যিকারের রূপটা দেখা। ইভেন ওর শাশুড়ির বেশ কিছু কিন্তু দেখাওয়া ভিডিও আছে, মানে খাইয়ে দিচ্ছে যে তুই ভিডিওটা অন কর, আমি তোকে খাইয়ে দেবো। হ্যাঁ, আমাকে বলতো তুমি ভিডিও অন কর না, আমাকে বলছে মা তুমি একটু খাইয়ে দেবে, দাদা দাদা তুমি ভিডিওটা অন করো আমি খাইয়ে দিচ্ছি, এরকম এরকম উনি বলেছেন। তা মানে আমি তো এগুলো জানতাম না অভিনয়। সবটাই গিমিক, সোশ্যাল মিডিয়া গিমিক। নিজেদেরকে, ওনার ছেলে সেলিব্রিটি, আমার ছেলের প্রেস্টিজ ইস্যু হচ্ছে, আমার ছেলে সেলিব্রিটি, কিন্তু এখন যে যোগাযোগ করছেন এটা তো আরো খারাপ, ওরাই তো নিজেরা মানে প্রমাণিত আমি হচ্ছে। অবাক হয়ে যাচ্ছি। আমি একটা নিজে ফোন শত্রু করেছিলাম মানে প্রভাকে, যখন এই ঘটনা হ্যাঁ। ঘটে নার্সিংহোমে ফোন ধরেনি, আমি মানছি ঘুমিয়েছি অনেক রাতে, আর 3টে 3:30 আমিও বাজে। বললাম হয়তো ঘুমিয়ে লাইভটা পড়েছে। তো দেখবে, হ্যাঁ, বইয়ের লাইভটা তো দুদিন সে হয়ে দেখেছে। গেছে। দেখেছেন মানে নিশ্চয়ই? আমি মা সেদিনকে যখন আমাকে বললো যে প্রবাহকে ফোন করেছি, না মা আমাকে ফোন করলো, শোন এরকম ব্যাপার, হসপিটালে দিয়েছে। আমি প্রবাহ বলে প্রবাহকে ফোন করেছি, ফোনটা না ধরেনি। আমি বলছি, ঠিক আছে হয়তো ঘুমিয়ে পড়েছে, সকালবেলা উঠে ঠিক ইয়ে করবে। মাকে প্রথম কথা, মা ওকে ফোন করে না, তো ওর বোঝা উচিত ছিল মা যখন রাত্রিবেলা মাঝরাতে ফোন করছে 3টে 3:30 সময়, নিশ্চয়ই কিছু এমার্জেন্সি, তার আগে ওই লাইভটা হয়েছে। আচ্ছা, ওরা কিন্তু সেটা সব দেখে, ও যখনই লাইভ করুক না কেন ওরা দেখে, প্রায়োরিটি করা হয়েছে নিশ্চয়ই। এবার মা মানে পরের দিনকে ভাইকে যে ফোন করবে, এমনি সময় যখন ওর সাথে প্রবাহর কিছু সমস্যা হয় বা ওর শ্বশুরবাড়ির কোনো সমস্যা হয়, ভাইকে ফোন করে লাগায়, তোর দিদি এই করেছে, তোর দিদিকে নিয়ে যা। তো তেমন ইভেন যখন ওই যে পুজোর আগে বলেছিল এখন চলে যাক, এখানে থাকার দরকার নেই, তার পরের দিনকে ওর শাশুড়ি আমার ভাইকে ফোন করে বলেছে তোর দিদির জিনিসপত্র নিয়ে চলে যায় এখান থেকে, তোরা যারা দিয়েছিস। ক্লাস চলাকালীন বারবার করে ফোন করছে যে ফোনটা, তখন আমার ছেলে তখন ফোন ধরেনি, পরে বেরিয়ে ফোন করে তোর দিদির জিনিসপত্র নিয়ে চলে যায়, আমরা এখানে থাকবো, ও দিল্লি শিফট করছি। কিন্তু এতটাই এটা কি তোমরা কেন বাধা দাও না? আমি জানি না, মানে আমার বোন সত্যি বলছি ভীষণ ট্রাই করেছে গো, মানে ও ওই যে সেদিনকে স্টেপটা নিয়েছে, কতটা মানে ভেবে চিনতে ও স্টেপটা নিয়েছে, মানে এটা অনেক লোক বলছে, আমি দেখছি তো বিভিন্ন জায়গায় কমেন্ট দেখছি যে সোশ্যাল মিডিয়ার গিমিক, মানে নিজের এস্টাবলিশ করার জন্য, নিজেকে এস্টাবলিশ করার জন্য করছে, এরকম পাবলিসিটি স্টান্ট। তারপরে হচ্ছে পাইলটকে বিয়ে করেছিল, ইয়ের জন্য কম্পেনসেশন দাবি করার জন্য করছে, কিন্তু প্র্যাকটিক্যালি বলতে গেলে প্রবাহ নন্দীর ইনারটা পর্যন্ত আমার বোন কিনে দেয়। সে পাইলট হতে পারে, সংসারে একটা পয়সা খরচা করে না, এবার এক্ষেত্রে পুরোটাই কি আমার বোনের। তোমরা কি এক্ষেত্রে কোনো পরকীয়া যোগ বা কিছু ভাবছো? কিছু এসব নিয়ে কিচ্ছু জানি না গো, আমরা সত্যি জানি না, কারণ আমরা সব সময় চেয়েছি বোন ভালো থাকুক, বোন যেটা বলে বোন সেটা শুনি। বোন যদি বলে যে জানো তো ওর সাথে এটা নিয়ে সমস্যা হলো, আচ্ছা ঠিক আছে এটা নিয়ে কথা বল, কোনোদিন আমরা বলিনি যে ছেড়ে চলে আয়, বেরিয়ে আয়, কিন্তু ওর বাড়ি থেকে বের বুঝতে করে পারছি, দিয়েছি। এরকম ভালোবাসতো হঠাৎ করে, কেন হঠাৎ করে তোমার প্রতি ওর কেন হবে? মা তো যাচ্ছে মানে ভালোই যাচ্ছে, বরঞ্চ মেয়ে একা যাবে তার থেকে একজন যাচ্ছে সঙ্গে, আমার মেয়ে ভালো এখনো বাসছে, তো বলছে ফোন করলে, একবার ফোন করলে আমি চলে যাবো। এখনো তুমি মেয়ে যেতে দেবে? এখন যদি কেউ যেতে চায় তাকে আটকানো যায়? তাহলে তো মানে প্রবাহের সঙ্গে কি তোমরা তার আগে একবার বসে কথা বলবে যে দেখ এই যা যা হলো? ওরা তো কথা প্রবাহ বলতে চায় না। নিজেকে বিশাল কিছু মনে করে, ও পাইলট তো খুব শিক্ষিত মানুষ, ওরা খুব শিক্ষিত ফ্যামিলি, তো ওরা আমাকে বা মা, আমার সাথে তো বসার কোনো প্রশ্নই ওঠে না, আমার সাথে কোনো যোগ সাজসই নেই, মাকেও মানুষ বলে মনে করে না। আমাকে মূর্খ এবার বলেছে, বাবা- দেখতে বাজে, আমি এ কথা বলেছে, আমি দেখতে বাজে, মূর্খ, কলেজের গন্ডি পার হইনি। মানে এরকমও আছে, ওদের কিছু চেনা জানা মানুষ আছে, তাদেরকে দিয়ে মা যখন মানে বোনের সাথে থাকে ভিডিওতে, ওখানে কমেন্ট করায় তোমার মাকে কেন ভিডিওতে নাও। মা দেখতে ভালো না।
এটা কোন শিক্ষিত বলছে? আগে কোনোদিনও হয়নি, মেয়ের বিয়ের আগে এরকম কমেন্ট কেউ করেনি, বিয়ের পর থেকে এই কমেন্টগুলো হচ্ছে। তখন আমার মুখে সত্যি এমনি আমার হাসি চলে যায়, তখন আর সে নিয়েও হয় মা হাসে না, মা মুখে আমার হাসি কেড়ে নিয়েছে, বিয়ের পর থেকে হাসি চলে গেছে। এখন আমরা বোনের দিকেই তাকিয়ে বসে আছি, ও কি ডিসিশন নেবে। কালকেও আমি ওকে বলেছি, দেখ আমরা স্টেপ নিতে পারি, ওর তুই বাচ্চার কি করবি ভাব। আগে তোমাদের ওকে করতে হবে, যাতে বাঁচার যেন- ইচ্ছাটাই চলে গেছে, সত্যি কথা বলছি। আমি কালকে এখানে আসার পর থেকে 3বার ট্রাই করেছে, আমি ছিলাম ওখানে। আবার ও ছিল তিনবার। এগুলো বললে না লোকে ভাববে। বাথরুমে সোয়েটার দিয়ে একটা শুনলাম খারাপ। ও মানে কালকে যে হবে, মানে আমি কালকে সারা রাত জেগেছিলাম, ঘুমোতে পারিনি, কখন উঠবে, যদি উঠে বাথরুমে আবার একা যায়। আয়া তো রয়েছে, তারপরেও আমি বসে রয়েছি, আমি বাড়ি যাইনি এখনো আমাদের পর্যন্ত। প্রায় সময়ই বলছি চলে যাও না, আছো কেন, চলে যাও না, আছো ইভেন কেন, আজকেও চলে যাও। সকালে ডাক্তার এসছে, পরিষ্কার একটাই কথা, আমার তো ফুলফিল হলো না, আমি যেটা চেয়েছিলাম সেটা তো হলো না, চলে গেলেই ভালো হতো, এরকম ধরনের কথা ছিল ওর মুখে। আরো সাবধান হতে হবে তোমাদের। হ্যাঁ, সাবধান তো ডেফিনেটলি হতে, দেখো আমরা ওকে চাইছি যে ও যত তাড়াতাড়ি কাজের মধ্যে ফিরতে পারে, কাজে ফিরলে ওর মন মেজাজ ভালো হবে। তার জন্য ডাক্তারের সাথেও কথা বলছি, যদি কালকের মধ্যে আমরা ছাড়িয়ে নিতে পারি। ওর শো তো চলছে না, ক্যান্সেল করা হচ্ছে, ও যদি একটু দাঁড়িয়ে অন্তত প্রোগ্রামে 2টো গানও গাইতে পারে, আমার মনে হয় গান গাইলেও হয়তো ভালো থাকবে। আরেকটা জিনিস ওর লাইভে বলেছে যে বলা হচ্ছে যে ওর প্রফেশনাল কেরিয়ার বন্ধ করে দেওয়া হ্যাঁ, হবে, ওটা- ব্যান্ড করলে ব্যান করে সেটা দেওয়া হবে। সেটা হ্যাঁ, সেটা একটু প্রফেশনাল ফিল্ডটা ওই জানে ভালো, ওর প্রফেশনাল ফিল্ডে কিছু আসছে প্রবলেম। এবার প্রবলেমটা কি বলো তো, একটা দিকে প্রবলেম হলে না মানুষ নিতে পারে, সব দিকে যদি প্রবলেম হয় তখন খুব সমস্যা, বোঝার মানুষ যদি না থাকে না খুব সমস্যা। তবে তোমরা যেটুকুনি বলবো, যেহেতু কথা শুনে মনে হলো যেহেতু একদমই ইয়েটা চলে গেছে না, তোমাদের কিন্তু সবসময় সঙ্গে থাকতে হবে, মানে এক একদম। মুহূর্ত ওকে ছাড়া যাবে না কিন্তু। ওর মাথায় আমরা এখন অন্য চাইছি চিন্তা ও ঘুরছে, এখন ও আর এখন খুব কোনো কিছু শিগগিরই করতে- আমরা চাইছি যে একটু অনুষ্ঠানে ফিরুক। হুম, হুম। মানে ও বলেছে, মানে কালকেই একটা অনুষ্ঠানের কথা বলেছিলাম, তখন বললো যে না আমি 7 তারিখটা হয়তো পারবো না, 8 তারিখ থেকে চেষ্টা করছি। বলছো তো। এখন ও যদি মানে 8 তারিখ মানে সুস্থ থাকে, কালকে যদি আমরা ছাড়িয়ে নিয়ে যেতে পারি তাহলে হয়তো 8 তারিখ থেকে হয়তো অনুষ্ঠান করলেও মানে অনুষ্ঠান করতে পারে, কারণ ওর শোগুলো তো সব মানে বন্ধ হয়ে গেছে না, এটা সমস্যা একটা। তো প্রচুর শো ক্যান্সেল হয়ে গেছে, যেগুলো মানে এই 3 দিন ছিল, তো ওই জন্য ওরও তো একটা কমিটমেন্ট রয়েছে। তো আমরা তাই বোঝাচ্ছিলাম যে তুই কাজে ফের, কাজটা কর, কাজে ফিরলে আমার মনে হয় একটু গান বাজনার মধ্যে থাকলে যদি মন মেজাজটা ঠিক হয়। মানে ওর তো প্রথম দিনকে এমন অবস্থা হয়েছিল, তখন মানে বলছে যে আমার গান টানার হবে না, মানে এরকম ভেবে হচ্ছিস কেন, আরে তোর গান শুনে মানুষ মন খারাপ ঠিক করে, আর তুই এরকম বলছিস। আমার মনে মানে হয় আমরা তোমার চেষ্টা করছি ওকে motivate করা। যাতে কি যেভাবে Positive. মোটিভেট করা যায়, পজিটিভ করা যায়, কিন্তু ভুল ওই যে স্রোতে ফেরানো। প্রবাহ একটা ফোন করলো না, মেসেজ করলো না, সেটাও ওটা খারাপ তো লাগছে যে এত কিছুর পর ওটা একটা নক মানুষ- করছে জানো তো। প্রভা ফোন করলো, আমার মতে তোমাদের না করাই ভালো। আমরা রেজিস্ট্রি হয়নি তার মানে তো ডিভোর্সেরও কোনো প্রশ্নই হচ্ছে না। না, হ্যাঁ, হিন্দু সেই- অ্যাক্ট অনুযায়ী সেইবার তো বলেই দিলো আমরা রেজিস্ট্রি করতে হ্যাঁ, দেবো না। এবং ওর বাবা বলেছে আমরা রেজিস্ট্রি বাবা করবো না, দুজনেই করাবো না, এই জন্য তো আমরা জানি, তো এই জন্য আমরা রেজিস্ট্রি করাবো না, এটা Already পরিষ্কার সংসার বলেছে। সংসার একটা গিমিক ছিল, খেলানোর জন্য একটা তারপরে আবার ওটা প্রভাব নিজেও বলেছে, আমার মা বারণ করেছে রেজিস্ট্রি করবে না। হ্যাঁ, কোন বাড়ির লোক এরকম বলতে পারে বৌমাকে নিয়ে পুরোটাই এরকম? কি নাটক, মানে ওদের একটাই পরিবার ছেলে থেকে পুরো- ওদের? সেটাই তো আমরা বুঝতে পারছি না যে পুরোটাই কি পূর্ব নাটক, পরিকল্পিত, মানে হ্যাঁ। পুরোটাই কি মানে আগে থেকে plan শুধু জিনিসপত্র নেওয়ার জন্য বা স্ট্যাটাস মেনটেন করার জন্য, সেই কারণে সেটা এটা মানে প্রেম আমি করে জানি বিয়ে তো? না, প্রেম করে বিয়ে। কি কত বলবে, কি বলো বলতে একটু শুনি, বলতে কি হয়েছে? আশীর্বাদ করেছে যে গয়নাটা দিয়ে, সেটা পর্যন্ত নিয়ে নিয়েছে, এবং বোন যখন চেয়েছে বলেছে ওটা বন্ধক দেওয়া হয়েছে, দরকার অনেক পড়েছিল। খরচ হয়েছে, বন্ধক দিয়ে দিয়েছে। তো পাইলট যখন তো পয়সা আছে। না, বাবা মা করেছে এটা। এই যে যারা সোশ্যাল মিডিয়াতে বলছিল না, একটু আগে আমি বোনের পেজ থেকে লাইভে গেছি, সোশ্যাল মিডিয়া অনেকে বলছে যে ওই কম্পেনসেশনের জন্য, এর জন্য তার জন্য, তাদের জন্য এই কথাটা ছিল যে আমার বোনের কিন্তু কিছু বন্ধক দিতে হয়নি, আমি প্রচুর গয়না আমার কিনে বোন দিয়েছি, কিন্তু লাস্ট 1 প্রচুর বছর ধরে সংসারও চালাচ্ছে, মানে গয়নাগুলো গিফটও সব করছে, এখন সব কিছু প্রভাতের করছে, কাছে, সব এখনই সব সব ও সব তো ওর ফ্ল্যাটেই পড়ে রয়েছে। প্রভাবকেও মানে দিয়েছি। যেটা প্রভাবকেও ওর অনেক মা গয়না নিয়ে দিয়েছি। নিয়েছে তো নিয়ে নিয়েছে, আর এই বাদবাকি যা জিনিস সব ওই প্রবাহদের ফ্ল্যাটেই রয়েছে।
যাক বাবা, আমি বলবো বা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক, আর তোমরা সবসময় পাশে থাকো। যে যা বলেও আন্টি তুমি একটু মন শক্ত করো, সব ঠিক হয়ে যাবে। আর ঠাকুর দ্বিতীয়বার সত্যি সুযোগ কথা দিয়েছে বলছি না, মানে প্রথমত মা, দ্বিতীয়ত আমার জন্য আজকে এত বড় একটা তোমার জানি জন্য ওর হয়নি, খারাপ তুমি লাগবে, ধরছো কেন? মা আমার মা কোনো খালি কোনো- এই একটা কথা বলছে তো ও আরো না বিচলিত হয়ে যাচ্ছে যে আমার জন্য আজকে এটা হলো, আমি না মাকে থাকলে সব ছাড়তে ঠিক হবে, হয়ে মাকে যাবে। কেউ ছাড়ে, মাকে ছাড়তে হবে। আমি এইটাই নিতে পারছি না। আমি তাও বলেছি, তুই আমাকে যদি ছেড়ে যদি ভালো থাকিস, ওরা তোকে ভালো রাখে, ঠিক আছে তাই থাক। মায়ের মন না। তাও পারে না কেউ ছাড়তে। ও তো আমার মেয়ে না, আমার ছেলে, সব দিক সামলাতে চেয়েছিল, ফ্যামিলি ভালোবাসে ও, সবাইকে নিয়ে। ওর দেওরকে তো দেওর মনে করতো না, ভাই মনে করতো। ওর দেওর আর আমার ছেলে সমবয়সী। বলুক দুজনকেই ভাই। তুমি ছেড়ো না, তুমি চাইলে তোমার মেয়ে আর থাকবে না, ঠিক ও যা বলে বলুক। আর তুমি শক্ত থেকো, তুমি শক্ত হও। তোমরা শক্ত থেকো। আজকে যদি কিছু হয়ে যেত, কোথায় পেতাম মেয়ে? না না, ভগবান আছে। নিজেই কালকে বলছে, বলে এতক্ষণে তো তিন ফেলছে। মানে দেয়ালে আমি ছবি কেন বেঁচে টাঙানোর গেলাম? কথা বলছে, আমার। আমি কেন বেঁচে, আমি বেঁচে আছি, কেন বেঁচে গেলাম আমি? তারপরে কি লোকে বলছে পাবলিসিটি স্টান্ট করতে সুইসাইডের নোট মানে নাটক করেছে। যারা সুইসাইড নাটক করে তারা 4টে 5টা 10টা পিল খাবে। আমার বোন 78খানা পিল খেয়েছে, আমার কাছে প্রেসক্রিপশন রয়েছে 78। ভগবান বাঁচিয়ে দিয়েছে, আর ও কেন এরকম বুঝতে পারছি না। তো যে আজকে ও ভালোবাসে না, তারপরেও ও বুঝতে ভালোবাসি, ওর পারছে না। একটাই কথা, আমি খুব ভালোবাসি মাকে। কালকেও বলেছে, মা আমি খুব ভালোবাসি ওকে। কি হচ্ছে? আন্টি তুমি সাবধানে থেকো।